আলোচনার বিষয় হচ্ছে লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন। লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়, এবং এইটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই অনেক রকমের ভুল ধারণা প্রচলিত আছে। কেন এই লো প্রেশারটা হয় বা লো প্রেশার হইলে কি করণীয়, এই বিষয়গুলা আসলে আমরা অনেকেই ওয়াকিবহাল নয়। এই কারণে দেখা গেছে যে লো ব্লাড প্রেশারের রোগীদেরকে আমরা সঠিকভাবে ম্যানেজমেন্ট দিতে পারি না। তো আজকে আমরা ইনশাল্লাহ লো ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনাটা আশা করি আপনাদের কাছে অনেক প্রাণবন্ত মনে হবে, এবং হাইপোটেনশন নিয়ে যে বিষয়গুলি এতদিন মনের মধ্যে বাসা বেঁধেছিল আশা করি এগুলা চলে যাবে। তো লো ব্লাড প্রেশার আসলে এটা কি? লো ব্লাড প্রেশারকে আমরা মেডিকেলি ভাষায় হাইপোটেনশন নামে উল্লেখ করব। Hypotension or low blood pressure is when your blood pressure is much lower than expected। তাহলে আমাদের বলা হচ্ছে যে যখন আমাদের আশানুরূপ এক্সপেক্টেড একটা প্রেশার থাকবে, এই এক্সপেক্টেড প্রেশারের নিচে যখন আমাদের থাকবে তখন এটাকে আমরা লো ব্লাড প্রেশার বলছি। তাহলে আমাদের এক্সপেক্টেড ব্লাড প্রেশারটা কত? 120/80। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য 120/80 বা +- 5, 5 বা 10 বেশি বা কম, এটা হচ্ছে এক্সপেক্টেড ব্লাড প্রেশার। এখন এই এক্সপেক্টেড ব্লাড প্রেশার বা আমাদের কাঙ্ক্ষিত যে ব্লাড প্রেশারটা আছে, এই কাঙ্ক্ষিত ব্লাড প্রেশারের তুলনায় যদি আমাদের কম থাকে তাহলে এটাকে আমরা লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন বলবো। ইট ক্যান হ্যাপেন আইদার অ্যাজ এ কন্ডিশন on its own or as a symptom of a wide range of condition। দেখেন এটা ঘটে কখন? এটা ঘটতেছে, এটা নিজে থেকেই ঘটতে পারে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্রাইমারি হাইপোটেনশন, যেটার পিছনে কোনো রিজিয়ন থাকে না, এটা হচ্ছে প্রাইমারি হাইপোটেনশন। তো প্রাইমারি হাইপোটেনশন যদি হয় তাহলে এটা কোনো সমস্যা না, বাট এটা যখন আ সিমটম অফ এ ওয়াইড রেঞ্জ অফ কন্ডিশন, যখন এটা অনেক বড় সিমটম, এটা যখন একটা সিমটম হচ্ছে তার পিছনে ওয়াইড রেঞ্জ থাকে, অনেক বিস্তৃত অবস্থার একটা সিমটম হইতে পারে হচ্ছে আপনার হাইপোটেনশন। তো কাজেই এটা তখন ঝামেলা। ইট মে নট কজ সিমটম, বাট ওয়েন ইট ডাজ ইউ মে নিড মেডিকেল অ্যাটেনশন। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ইট মে নট কজ সিমটম, এটা আসলে মূলত কোনো লক্ষণ তৈরি করে না বা কোনো লক্ষণের কারণ হয় না, এটা সাধারণত কোনো সিমটমের কারণ হয় না। বাট হোয়েন ইট ডাজ, কিন্তু যখন এটা সমস্যা তৈরি করবে বা যখন এটা আপনার সিমটম তৈরি করবে হাইপোটেনশন, তখন কিন্তু নিড মেডিকেল অ্যাটেনশন, তখন কিন্তু আপনার জরুরি স্বাস্থ্য সেবা বা জরুরি স্বাস্থ্য সতর্কতা কিন্তু প্রয়োজন আছে। তাহলে লো ব্লাড প্রেশারটা কাকে বলতেছে? ইন্টারন্যাশনালি রেশিও অনুযায়ী বা স্ট্যান্ডার্ড অনুযায়ী লো ব্লাড প্রেশার ইজ বিলো 90/60। তাহলে আপনার সিস্টোলিক যদি 90 নিচে হয় আর ডায়াস্টোলিক যদি আপনার 60 নিচে হয়, এটাকে আমরা হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার বলবো। তাহলে 90/60 নিচে, বিলো, এর নিচে হইতে হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোটেনশন। তাহলে টাইপস অফ লো ব্লাড প্রেশার। এখন লো ব্লাড প্রেশারের প্রকারভেদ, লো ব্লাড প্রেশারের প্রকারভেদটা কি? একটা হচ্ছে অ্যাবসুলেট হাইপোটেনশন আর একটা হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আর হচ্ছে অ্যাবসুলেট হাইপোটেনশন। তো অ্যাবসুলেট হাইপোটেনশনটা কি? ইওর রেস্টিং ব্লাড প্রেশার ইজ বিলো 90/60 মিলিমিটার অফ মার্কারি। যখন আপনার রেস্টিং ব্লাড প্রেশার, পরিপূর্ণ বিশ্রামে থাকার পরেও বা সব সময়ের জন্য যখন আপনার থাকতেছে 90/60 নিচে, 90/60 নিচে যদি থাকে তাহলে এটা হচ্ছে অ্যাবসুলেট হাইপোটেনশন বলতেছে। আর অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনটা কি? ইওর ব্লাড প্রেশার স্টে লো ফর লঙ্গার দেন 3 মিনিটস আফটার ইউ স্ট্যান্ড আপ ফ্রম আ সিটিং পজিশন। অর্থাৎ আপনি বসে আছেন, শুয়ে আছেন, এই অবস্থান থেকে যদি আপনি হুট করে যদি দাঁড়িয়ে যান
তারপরে যদি 3 মিনিটের পরেও যদি আপনার যদি প্রেশার যদি লো থাকে, ইটস নর্মাল ফর ইউর ব্লাড প্রেশার টু ড্রপ ব্রিফলি হোয়েন ইউ চেঞ্জ পজিশন বাট নট ফর এ লং। এটা খুব স্বাভাবিক, যখন আপনার শোয়া বসা থেকে যখন আপনি হুট করে দাঁড়িয়ে যাবেন তখন আপনার ব্লাড প্রেশারটা কমে যাবে, এটা স্বাভাবিক, কারণ যখন ব্লাডের ফ্লো হয়। কিন্তু এটা 3 মিনিটের বেশি যদি হয় তাহলে এটা কিন্তু অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। দি ড্রপ মাস্ট 20 মিলিমিটার or more for your systolic pressure and 10 millimeter more for your diastolic pressure, মানে 20 মিলিমিটার আর হচ্ছে নিচেরটা 10 মিলিমিটার কম বেশি হইতে পারে। অ্যানাদার নেম ফর দিস ইজ postural hypotension because it happens with change in posture। এটাকে আমরা পোস্টার বলতে হলো পজিশন, তাহলে পজিশনগত বা পোস্টারাল হাইপোটেনশন বলতে পারি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনকে, কেননা এটা যখন আমাদের পজিশন চেঞ্জ হয়, পোস্টার যখন চেঞ্জ হয়, আমাদের ভঙ্গিমা যখন চেঞ্জ হয়, তখন যেহেতু এই প্রেশারটা ফল করে, এই জন্য এটাকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলতেছে। তাহলে প্রেশার হচ্ছে দুই রকম, লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন। একটা হচ্ছে অ্যাবসোলিউট হাইপোটেনশন, যার টেনশন হাইপোটেনশন বা যার প্রেশার সবসময়ের জন্য 90-60-এর নিচে থাকতেছে, এটা হচ্ছে অ্যাবসোলিউট হাইপোটেনশন। আর অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হচ্ছে আমাদের পোস্টার, শোয়া থেকে বসা, বসা থেকে হঠাৎ করে উঠলে যদি 3 মিনিটের পরেও যদি আমাদের যদি প্রেশার যদি 90-60-এর নিচে থাকে, তাহলে এটাকে আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা পোস্টারাল হাইপোটেনশন বলবো। এখন সিমটম অফ লো ব্লাড প্রেশার। এখন এই লো ব্লাড প্রেশারের সিমটমগুলা কি কি? ডিজিনেস অর ফিলিং লাইটেডেড। ডিজিনেস, মাথা ঘুরাইতে পারে, অথবা লাইটেডেড, মাথা চক্কর দিতে পারে। ফেইন্টিং অর পাসিং আউট, সাইনকোপ, একদম মনে হইতেছে যে অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেলতেছে, এরকম পজিশন হইতে পারে। নৌশিয়ার ভমিটিং, এটা অবশ্য 2 ব্লাড প্রেশারের ক্ষেত্রেই হতে পারে। হাইপোটেনশন হলেও নৌশিয়া ভমিটিং থাকতে পারে, আবার হাইপার টেনশন হলেও নৌশিয়া এবং ভমিটিং হতে পারে। ডিস্টর্টেড অর ব্লাড ভিশন, আপনার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে, চোখ যেটা আন্ধার দিয়ে আসে গ্রাম বাংলায় বলে, এরকম হতে পারে। ফাস্ট স্যালো ব্রেথিং, খুব শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে হবে। ফ্যাটিগ অর উইকনেস, খুব শরীর নেতায় পুতায় যাবে, দুর্বল লাগবে। ফিলিং টায়ার্ড, স্লাগিশ অর লেথার্জিক, শরীরটা বড় দুর্বল মনে হবে, ক্লান্ত ক্লান্ত মনে হবে, স্লাগিশ মনে হবে। কনফিউশন অর ট্রাবল কনসেন্ট্রেটিং, কোনো একটা জায়গায় মনোযোগ দিতে খুব কষ্ট হবে এবং কনফিউশন তৈরি হবে। আনইউজুয়াল চেঞ্জ ইন বিহেভিয়ার, এ পার্সন নট অ্যাক্টিং লাইক দেমসেলফ, বিহেভিয়ারের ক্ষেত্রে আচরণগত ব্যাধিতে একটু প্রবলেম আসবে, অস্বাভাবিক আচরণ লাগতে পারে, হ্যাঁ, সচরাচর যার এরকম থাকে না। এখন ইফেক্টস ডিপেন্ড অন হোয়াই হাইপোটেনশন ইজ হ্যাপেনিং। আসলে হাইপোটেনশনের ইফেক্টটা, হাইপোটেনশনের যেটার ইফেক্ট যেটা, এটা কিন্তু আসলে কি কারণে, কেন এই লো ব্লাড প্রেশারটা হচ্ছে, এটার উপরে আসলে ডিপেন্ড করে। হাউ ফাস্ট ইট ডেভেলপ অ্যান্ড হোয়াট কজ ইট, কত তাড়াতাড়ি হাইপোটেনশনটা হচ্ছে এবং এর পিছনের কারণটা কি। স্লো ডিক্রিজ ইন ব্লাড প্রেশার হ্যাপেন নর্মালি, হ্যাঁ, সো হাইপোটেনশন বিকাম মোর কমন অ্যাজ পিপল গেট ওল্ডার। যদি আপনি বয়স্ক হয়ে থাকেন, আস্তে আস্তে আপনার বয়স বাড়ার সাথে সাথে এটা লো হইতে থাকে, তো বয়স্ক মানুষের জন্য এটা অ্যাজ কমন হইতে পারে। ফার্স্ট ডিক্রিজ ইন ব্লাড প্রেশার ক্যান মিন সার্টিন পার্টস অফ ইউর বডি আর এন্ড গেটিং এনাফ ব্লাড ফ্লো। কিন্তু আপনার ব্লাড প্রেশারটা যদি খুব আস্তে আস্তে যদি কমতে থাকে, এটা খুব একটা ঝামেলা না, বয়স বাড়ার সাথে সাথে এরকম হতে পারে। কিন্তু ফার্স্ট ডিক্রিজ, একদম হুট করে যদি প্রেশারটা কমে যায়, তাহলে এটার মানে হচ্ছে আপনার বডিতে এনাফ ব্লাড ফ্লো নাই, বা আপনার বডি সঠিকভাবে রক্ত পাচ্ছে না। দ্যাট ক্যান হ্যাভ ইফেক্টস দ্যাট আর আনপ্লিজেন্ট, ডিসারাপ্টেড অর ইভেন ডেঞ্জারাস। যেটার কারণ হইতে পারে বা যেটার কারণে যেটার ইফেক্ট আসতে পারে, এটা হচ্ছে আনপ্লিজেন্ট হতে পারে, মানে যেটা সুখকর নয়, যেটা সুখকর হবে না
এবং যেটা মারাত্মক হতে পারে। ইউজুয়ালি your body can automatically control your blood pressure and keep it from dropping too much. তাহলে আপনার নরমালি আপনার বডির ভিতরে উপরালার প্রদত্ত যে হোমিওস্ট্যাটিক যে সিস্টেমটা আছে, যেটার কারণে আপনার বডির সবকিছু ঠিকঠাক রাখে, ভাইটাল ফোর্স যেটাকে উজ্জীবিত অবস্থাতে যে সুন্দরভাবে রাখতে চায়, এটাই থাকবে। তো সাধারণত অটোমেটিক্যালি আপনার বডি আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে রাখবে, যাতে এটা খুব বেশি ড্রুপিং না হয়। ইফ ইট স্টার্টস টু ড্রপ, যদি আপনার ব্লাড প্রেশারটা যদি ড্রপ করতে থাকে, নিচের দিকে নামতে থাকে, ইওর বডি ট্রাইস টু মেক আপ ফর দ্যাট আইদার বাই স্পিডিং আপ ইওর হার্ট রেট অর কনস্ট্রিক্টিং ব্লাড ভেসেল টু মেক দেম ন্যারোয়ার। তাহলে দেখেন এখানে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনার ব্লাড প্রেশার নিচে নামতে থাকবে, ব্লাড প্রেশার যখন কমতে থাকবে, তখন বডির একটা ইমিউনো রেসপন্স আছে। ইমিউনো রেসপন্স কি? বডির ভিতরে যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হবে, আমার বডির ভিতরে যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয়, তাহলে আমার বডি ওই ক্রিটিক্যাল কন্ডিশনটাকে সে নিজে থেকে ট্রাই করে এই ক্রিটিক্যাল কন্ডিশনটাকে চেক আপ দেওয়ার জন্য, বাঁচার জন্য, এখান থেকে নিজের করণীয় সম্পর্কে সে খুবই ওভার অ্যাক্টিভ কিছু করে ফেলে। সেটা কি করতে পারে? যখন আপনার ব্লাড প্রেশার কমতে থাকবে, তখন আপনার হার্ট রেট বাড়িয়ে দিবে। অর্থাৎ আগে যদি আপনার হার্ট যদি মিনিটে ৮০ বার পাম্প করতো, এখন বডি বলবে যে আমার ইমার্জেন্সি ক্রিটিক্যাল টাইম। এখন ব্রেন থেকে সিগন্যাল আসবে যে তুমি হার্টের কাজ বাড়িয়ে দাও, হার্ট তুমি আরো দ্রুত গতিতে পাম্প করো, কারণ আমার বডির প্রেশার ফল করতেছে। তখন আগে যদি আপনার নর্মালি হার্ট যদি ৭২ থেকে ৮০-৮২ পর্যন্ত সে মিনিটে পাম্প করতো, এখন কিন্তু আরো দ্রুত পাম্প করতে থাকবে, যে আমি যত দ্রুত পাম্প করব তত ব্লাড ফ্লো হইতে থাকবে। এটা হচ্ছে বডির সিগন্যাল। যখনই আপনার ব্লাড প্রেশার নামতে থাকবে, তখন বডি চিন্তা করে আমাকে বাঁচতে হবে, তখনই ব্রেন থেকে সিগন্যাল আসবে হার্টের উপরে, এই হার্ট তুমি কি করছো, তুমি তাড়াতাড়ি রেট বাড়িয়ে দাও, তুমি তাড়াতাড়ি আরো বেশি পাম্প করো। তখন হার্ট আরো দ্রুত গতিতে পাম্পিং শুরু করে এবং ব্লাড ভেসেলগুলোকে ব্রেন তখন আবার হরমোন রিলিজ দেয়, তখন আবার সেই স্টিমুলেটিং করে যে ব্লাড ভেসেল তুমি তাড়াতাড়ি ন্যারো হয়ে যাও, তখন তুমি তাড়াতাড়ি চেপে যাও। কারণ যদি ব্লাড ভেসেলগুলো চেপে যায়, রক্তনালীগুলো যদি অপেক্ষাকৃত সরু হয়ে যায়, তাহলে আসলে প্রেশারটা ওই রক্তনালীর গায়ে বেশি লাগবে। মানে এটাও একটা প্রেশার বাড়ানোর সিস্টেম। তো দেখেন তাহলে কিন্তু বডির এগুলা সিস্টেম, যখন আপনার প্রেশার কমতে থাকবে, আপনার ব্লাড ভেসেলগুলা কিন্তু ন্যারো হইতে থাকবে এবং আপনার হার্ট রেট বাড়তে থাকবে। সিমটম অফ হাইপোটেনশন হ্যাপেন হোয়েন ইউর বডি ক্যানট আপসেট দি ড্রপ ইন ব্লাড প্রেশার। তাহলে হাইপোটেনশন আপনার বডি কিভাবে আপসেট হইতেছে, হ্যাঁ, এইটার উপরে আসলে সিমটমটা ডিপেন্ড করবে। মোর ফর মেনি পিপল হাইপোটেনশন ডাজন্ট কজ এনি সিমটম। অনেক মানুষের ক্ষেত্রে নিম্ন রক্তচাপ কোনো লক্ষণ তৈরি করে না। মেনি পিপল ডোন্ট ইভেন নো দেয়ার ব্লাড প্রেশার ইজ লো আনলেস দে মেজার দেয়ার ব্লাড প্রেশার। অনেক মানুষ জানেই না যে তাদের ব্লাড প্রেশারটা যে কম, সে জানেই না, কারণ সে মাপে না, যখন মাপতেছে তখন বুঝতেছে। হাইপোটেনশন ক্যান হ্যাপেন ফর এ ওয়াইড রেঞ্জ অফ রিজন কজেস অফ লো ব্লাড প্রেশার। তাহলে হাইপোটেনশনের পিছনে অনেকগুলা কারণ থাকে, ব্যাখ্যা থাকে। এখন আমরা মূলত প্রধান যে কারণগুলি আছে এইগুলো আসলে জানবো। আমরা তো ডাক্তার, আমরা রোগীকে চিকিৎসা দেব, তো আমাদের আসলে কারণগুলো মাথায় রাখতে হবে। হতে পারে যে এই কারণগুলোর মধ্যে রোগী থাকতে পারে, তো রোগীকে তো আমাদেরকে সেভ করতে হবে। এক নাম্বার হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এখন অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনটা তো আমি আগেই বললাম যে আপনার দিস হ্যাপেন্স হোয়েন ইউ স্ট্যান্ড আপ টু কুইকলি অ্যান্ড ইউর বডি ক্যানট কম্পেনসেট উইথ মোর ব্লাড ফ্লো টু ইউর ব্রেন। যখন আপনি হুট করে আপনি পজিশনটা, পোশ্চারটা যখন চেঞ্জ করবেন, অর্থাৎ আপনি শুয়েছিলেন, লাফ দিয়ে হুট করে আপনার দৌড়ে বাইরে চলে গেলেন, এই পজিশনে গেলে আপনার বডিটা কম্পেনসেট করতে পারে না ব্লাড ফ্লোটা ব্রেনের দিকে, তখন এটা দেখা গেছে যে কিছুক্ষণের জন্য হাইপোটেনশন হয়ে যাচ্ছে। তো এটা যদি 3 মিনিটের যদি বেশি হয়ে যায়, তখন এটাকে আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলতেছি।
কারণ 3 মিনিটের মধ্যেই ও স্বাভাবিক করার কথা, কিন্তু 3 মিনিটের মধ্যে সে স্বাভাবিক করতেছে না। আপনি একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, আপনি একদম চুপচাপ শুয়ে আছেন, হুট করে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হলো, বা আপনার ছোট বাচ্চাটা বাইরে খেলতেছে, হট করে চিল্লানি দিছে, আপনি হুট করে দেখবেন যে লাফ দিয়ে উঠে বাইরে চলে গেছেন, দেখবেন যে তার কিছুক্ষণ পরে আপনার বুক ধরপড় 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 করতেছে। কেন এরকম? এবং মনে হবে যে শরীরটা মনে হইতেছে যে একদম চিকন হয়ে আসতেছে বা হিম হয়ে আসতেছে। এটার কারণ হইল, এটা হলো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের কারণে এরকম হয়। কারণ আপনার হার্ট রেট বাড়িয়ে দিছে বডি এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এবং আপনার ব্লাড ভেসেলগুলো ন্যারো হয়ে যাচ্ছে, এই জন্য এই পজিশন তৈরি হয়। দেখবেন যে কিছুক্ষণ পরে বুক ধরপড় করতেছে। 2 নাম্বার কারণ হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজ। আমাদের ব্রেনের ভিতরে কিছু রোগ হইতে পারে, যেমন পার্কিনসন ডিজিজ ক্যান এফেক্ট হাউ ইউর নার্ভাস সিস্টেম কন্ট্রোল ইউর ব্লাড প্রেশার। পার্কিনসন ডিজিজের মতো কিছু রোগ আছে, যে রোগগুলা আমাদের হাইপোটেনশনকে, ব্লাড প্রেশারকে, সরি, তারপরে হচ্ছে এই পার্কিনসন ডিজিজের মতো কিছু রোগ আছে যেগুলো এফেক্ট করে নার্ভাস সিস্টেমকে, যেগুলা কন্ট্রোল করে ব্লাড প্রেশার। তো ব্লাড প্রেশার যে মস্তিষ্কের অংশ থেকে কন্ট্রোল হয়, সিএনএস থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, ওই জায়গাটাতে যদি আপনার কোনো কারণে যদি কোনো ডিজিজ হয়, পার্কিনসনটা হইতে পারে বা এরকম টাইপের যদি কোনো রোগ হয়, তখন ওই ব্লাড প্রেশারটাকে সে নিয়ন্ত্রণ করার শক্তি হারিয়ে ফেলে। People with this condition may feel the effects of low blood pressure after eating because their digestive system use more blood as they digest food. তো আসলে ব্রেনের রোগে আক্রান্ত কোনো রোগী যদি খাবার খেয়ে অনেক বেশি খায় বা খাবার খাওয়ার পরে ব্লাড প্রেশারটা ফল করে, কারণ তার পুরো রক্তের ফ্লোটা ডাইজেস্টিভ ফুডে বা ডাইজেস্টিভ সিস্টেম ইউজ করে, এই কারণে তার ব্লাড ফ্লোটা কমে যায়, যেটার কারণে আলটিমেটলি লো ব্লাড প্রেশার হচ্ছে। তারপর হচ্ছে লো ব্লাড ভলিউম। ব্লাড লস ফ্রম সিভিয়ার ইনজুরি ক্যান কজ লো ব্লাড প্রেশার। তো অনেক কোনো ইনজুরি হয়েছে বা কোনো একটা ঘটনা ঘটছে, ঘটার কারণে আপনার ব্লাড প্রেশারটা অনেক কমে গেছে, কারণ আপনার ব্লাডের ভলিউমটা লস হয়ে গেছে। তো আগে যদি আপনার বডিতে যদি 3 কেজি রক্ত যদি পুরো বডিতে বিচরণ করত, এখন কোনো কারণে এত ব্লাড লস হয়েছে যে আপনার 1 কেজি রক্ত চলে গেছে, তাহলে এখন ওই 2 কেজি রক্ত পুরো বডিতে যখন সাপ্লাই হইতে যাবে, এটা তখন প্রেশারটা নেমে যাবে, দ্যাট ইজ কল্ড লো ব্লাড ভলিউম। ডিহাইড্রেশন ক্যান অলসো কন্ট্রিবিউট টু লো ব্লাড ভলিউম। তো আপনার যখন ডিহাইড্রেশন হবে ঠিক একই রকম ঘটনা ঘটবে। লাইফ থ্রেটেনিং কন্ডিশন, কিছু লাইফ থ্রেটেনিং, জীবন হুমকি স্বরূপের মতো কিছু রোগ আছে। দিস কন্ডিশন ইনক্লুড, তার মধ্যে আছে কি, ইরেগুলার হার্ট রিদম, অর্থাৎ আপনার হার্টের অনিয়মিত হৃদস্পন্দন, যেটাকে অ্যারিদিমিয়া বলা হচ্ছে, এর আগে পড়িয়েছি। তো অ্যারিদিমিয়া হইলে পালমোনারি এম্বালিজম, পালমোনারি এম্বালিজম এর আগে পড়িয়ে আসছি। তো এগুলা হইলে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক কি এগুলা পড়াইছি, অ্যান্ড কলাপসড লাং, এবং লাং যদি কোনো কারণে কলাপসড হয়ে যায়, অথবা লাইফ থ্রেটেনিং অ্যালার্জিক রিয়াকশন, যেটাকে অ্যানাফাইল্যাক্সিস বলতেছে, এগুলো সব পড়ে আসা হয়েছে, এখন এগুলা বিস্তারিত ব্যাখ্যা করব না। এই সমস্ত কন্ডিশনে অর ইমিউন রিয়াকশন টু সিভিয়ার ইনফেকশন, যেটা সেপসিস, এটাও পড়িয়ে আসছি। এই সমস্ত কন্ডিশনের কারণে হাইপোটেনশন হইতে পারে। এখানে যে মেডিকেল টার্মিনোলজিগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটাই আপনাদেরকে পড়ানো হয়েছে। অ্যারিদিমিয়া, তারপর হচ্ছে পালমোনারি এম্বালিজম পড়ানো হয়েছে, হার্ট অ্যাটাক পড়ানো হয়েছে, তারপরে যে অ্যানাফাইলেক্সিস এটা পড়ানো হয়েছে, তারপরে হচ্ছে এই যে সিভিয়ার ইনফেকশন যেটা সেপসিস, এই সমস্ত কন্ডিশনে হইলে ব্লাড প্রেশার ফল করবে, যে কারণে আমাদের লো ব্লাড প্রেশার হইতে পারে। এই কারণগুলোকে বলা হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তো লাইফ থ্রেটেনিং কন্ডিশনে গেলে বডির লো ব্লাড প্রেশার হইতে পারে। তারপর হচ্ছে হার্ট অ্যান্ড লাং কন্ডিশন। হার্টের কিছু রোগ বা লাঙের কিছু অবস্থাজনিত কারণে এরকম হইতে পারে। ইউ ক্যান গেট হাইপোটেনশন ওয়েন ইউর হার্ট বিট টু কুইকলি অর টু স্লোলি। তাহলে কি বলতেছে,
You can get hypotension when your heart beat too quickly or too slowly. তো যখন আপনার হার্টবিট যখন খুব দ্রুত গতিতে হইতে থাকে বা খুব আস্তে ধীরে হইতে থাকে, এই কারণে আপনার হাইপোটেনশন হইতে পারে, যেটা আমরা অ্যারিদিমিয়ার বা কন্ডাকশন সিস্টেমে পড়েছিলাম, যে হার্ট এত জোরে বিট করতেছে যে সে তার কাজই করতে পারতেছে না। ওই রকম পজিশন হইলে ব্লাড প্রেশার ফল করবে। অর ইফ ইওর লাং আরেন্ট ওয়ার্কিং অ্যাজ দে শুড, লাংয়ের ফুসফুসের যেভাবে কাজ করার কথা ছিল সেইভাবে যদি সে কাজ না করতে পারে, অ্যাডভান্স হার্ট ফেইলর, উইক হার্ট মাসল অর অ্যানাদার কজ, খুব মানে অ্যাডভান্স ক্ষেত্রে হার্ট ফেল হয়ে গেলে বা এই ধরনের কিছু লাং ডিজিজের ক্ষেত্রে আপনার হাইপোটেনশন হইতে পারে। প্রেসক্রিপশন মেডিসিন, কিছু মেডিসিন আছে ডাক্তাররা লিখে থাকে, হাইপোটেনশন ক্যান হ্যাপেন উইথ মেডিকেশন দ্যাট ট্রিট হাই ব্লাড প্রেশার, হার্ট ফেইলর, ইরেকটাল ডিসফাংশন, নিউরোলজিক্যাল প্রবলেম, ডিপ্রেশন অ্যান্ড মোর। সাধারণত প্রেসক্রিপশনে অ্যালোপ্যাথিক ডাক্তাররা যে ধরনের ওষুধ লেখে, উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধগুলা থাকে, হার্ট ফেলের ক্ষেত্রে যে ওষুধগুলা লেখে, ইরেকটাল ডিসফাংশন, প্যানিস যদি ঠিক মতো না দাঁড়ায় বা ছেলেদের উত্থানজনিত সমস্যার কারণে যে ডিসফাংশনগুলার জন্য যে ওষুধ লেখা হয়, এই ওষুধগুলা, নিউরোলজিক্যাল প্রবলেম, মাথার যে সমস্যাগুলা হয় এই সমস্যার কারণে যে ওষুধ, এবং ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতার কারণে যে ওষুধগুলা লেখা হয়, এই বেশিরভাগ ওষুধ ব্লাড প্রেশারগুলাকে অনেক নিচে নামিয়ে দেয়। তো দেখা গেছে যে আপনার হার্ট ফেইলরের ওষুধ দিল বডিতে, রুগী একদম প্রেশার নেমে গেল, এরকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু ঝামেলা আছে। তো এই জন্য রুগী আসলে তার কি ধরনের ওষুধ সে খাচ্ছে ওইটা চেক করে নেওয়া, যে এই ওষুধের কারণে তার হাইপোটেনশন হচ্ছে কিনা। ডোন্ট স্টপ টেকিং এনি প্রেসক্রাইবড মেডিসিন আনলেস ইওর প্রোভাইডার টেল ইউ টু স্টপ, যেটা বলা থাকে সব জায়গায়। অ্যালকোহল আর রিক্রিয়েশনাল ড্রাগ, রিক্রিয়েশনাল ড্রাগ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আনন্দের জন্য যে নেশাগুলা মানুষ করে, মানে নেশা জাতীয় যে জিনিসগুলো আছে, ক্যান লোয়ার ইওর ব্লাড প্রেশার অ্যাজ ক্যান অ্যালকোহল ফর এ শর্ট টাইম। অনেক সময় অ্যালকোহল খুব অল্প সময়ের জন্য প্রেশার নামিয়ে দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকোহল প্রেশার বাড়িয়ে দেয়। সার্টেন, আচ্ছা এখন রিক্রিয়েশনাল কিছু ড্রাগ আছে, যেমন গাঁজা খেলো, হেরোইন খেলো, এই সমস্ত কারণে অনেক সময় সার্টেন টাইমের জন্য প্রেশার নেমে যেতে পারে। সার্টেন হার্বাল সাপ্লিমেন্ট, কিছু হার্বাল সাপ্লিমেন্ট আছে, এগুলার কারণে প্রেশার নামতে পারে। কিছু ভিটামিন আছে, অথবা কিছু বাসায় বানানো রেমেডি আছে, যেমন অনেকে বলতেছে যে লেবুর পাতা 1 কেজি শুকাইয়া এর সাথে নিম পাতা 1 কেজি শুকিয়ে দুইটা ডাস্ট করে 2 চামচ করে খেলে অ্যালার্জি ভালো হইলো। এখন আপনি, এটা হচ্ছে হোম রেমেডি, বাড়িতে যে রেমেডি আপনি এটা বানাইলেন অবৈজ্ঞানিকভাবে, এগুলা যদি আপনি বানান, এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ডোজ, তারপরে হার্বস ঠিক থাকে না, যে কারণে আপনার প্রেশারের উপর একটা প্রভাব পড়তে পারে। দিস ইজ ওয়াই ইউ শুড অলওয়েজ ইনক্লুড দিস ওয়েন ইউ টেল ইউর হেলথ কেয়ার প্রোভাইডার দ্যাট মেডিকেশন ইউ আর টেকিং। এই জন্য যারা হাই প্রেশারের মানে লো প্রেশারের রুগী আছেন, তাদের যদি কোনো ওষুধ কেউ খেয়ে থাকে বা এই ধরনের কোনো কাজ করে থাকে, এটা তার ডাক্তারকে জানানো উচিত। প্রেগনেন্সি, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন ইজ পসিবল ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন যেটা আছে, এটা প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে প্রেগনেন্সির ক্ষেত্রে হইতে পারে, কারণ ওই সময় এক্সট্রা ব্লাড বডিতে অন্য জায়গায় কাজে লাগে, যে কারণে হুট করে পজিশন চেঞ্জ করলে, পোস্টার চেঞ্জ করলে তার প্রেশার নেমে যায়। ব্লিডিং অর আদার কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি ক্যান অলসো কজ লো ব্লাড প্রেশার। অনেক সময় প্রেগনেন্সির সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, যে কারণে আপনার বাচ্চা জন্মদানের সময় বা বাচ্চা অ্যাব্রশন হয়ে গেলে বিভিন্ন কারণে অনেক প্রেগনেন্সির টাইমের কিছু ব্লিডিং হয়, যে কারণে আপনার কমপ্লিকেশন হিসাবে আপনার লো ব্লাড প্রেশার আসতে পারে। এক্সট্রিম টেম্পারেচার, এক্সট্রিম টেম্পারেচার বলতে অত্যাধিক তাপমাত্রায় বা সর্বনিম্ন তাপমাত্রায়, বিং টু হট অর টু কোল্ড, অনেক বেশি তাপমাত্রা বেশি অথবা অনেক বেশি তাপমাত্রা কম, এই দুইটা কারণে আপনার লো ব্লাড প্রেশার হইতে পারে। কমপ্লিকেশন অফ লো ব্লাড প্রেশার, এখন আপনার লো ব্লাড প্রেশার হইলে কমপ্লিকেশনটা কি কি? ফল অ্যান্ড ফল রিলেটেড ইনজুরি, দিস আর দ্য বিগেস্ট রিস্ক উইথ হাইপোটেনশন বিকজ ইট ক্যান কজ ডিজিনেস অ্যান্ড ফেইন্টিং। যেহেতু ফল মানে পড়ে যাওয়া, এবং পড়ে যাওয়া সংক্রান্ত যে আঘাতগুলো লাগে, এটা হলো বড় ব্যাপার।
এখন কি হলো, যেহেতু হাইপোটেনশন হইলে ডিজিনেস আসতেছে, অজ্ঞান হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, সেহেতু আপনি পড়ে যেয়ে অজ্ঞান হইলেন, মাথা ফাটিয়ে ফেললেন। ফল ক্যান লিড টু ব্রোকেন বোন, আপনার হাত পা ভেঙে গেল, হাড় ভেঙে গেল, কনকিউশন অ্যান্ড আদার সিরিয়াস অর ইভেন লাইফ থ্রেটেনিং ইনজুরি, এমন জায়গায় পড়ে গেলেন, ড্রেনের মধ্যে পড়ে গেলেন, ম্যানহোলের মধ্যে পড়ে গেলেন, নদীর মধ্যে পড়ে গেলেন, হ্যাঁ, বা ব্রিজ থেকে নিচের দিকে তাকাইছেন, ঠুস করে প্রেশার নেমে গেছে, ধাস করে পড়ে গেলেন। তো এরকম অনেক সময় এ ধরনের ঘটনা ঘটতেছে, এগুলা কিন্তু খুবই রিস্কি। ইফ ইউ হ্যাভ হাইপোটেনশন, প্রিভেন্টিং ফল শুড বি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রায়োরিটি। তো যদি আপনার হাইপোটেনশনের রুগী থাকেন, তাহলে কিন্তু পড়ে যাতে না যান, এইটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনার বিগেস্ট প্রায়োরিটি, সবচাইতে বড় প্রায়োরিটিগুলোর একটা হবে শক। এই শক কিন্তু খুবই ডেঞ্জারাস। হোয়েন ইউর ব্লাড প্রেশার ইজ লো, যখন আপনার ব্লাড প্রেশার কমে যাবে, দ্যাট ক্যান ইফেক্ট ইউর অর্গান বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দে গেট। তার মানে হচ্ছে আপনার যে অর্গানগুলোতে যে পরিমাণ ব্লাড সাপ্লাই আসতো তার চেয়ে কমে যাওয়া। দ্যাট ক্যান কজ অর্গান ড্যামেজ, এটার কারণে অর্গান ড্যামেজ হইতে পারে। অর ইভেন শক, শক মানে কি, যখন আপনার বডিতে ব্লাড ফ্লো আসবে না, ব্লাড ফ্লো কমে যাওয়া, বা ব্লাড ফ্লো কমে গেলে আলটিমেটলি অক্সিজেন লেভেল কমে যায়, যেটাকে অক্সিজেন লেভেল কমে যাওয়াকে হাইপক্সিয়া বলতেছে, আর ব্লাড ফ্লো কমে যাওয়াকে রোগীর শকে বলতেছে। তো এরকম হইলে তখন কিন্তু ঝামেলা। হার্ট প্রবলেম অর স্ট্রোক, লো ব্লাড প্রেশার ক্যান কজ ইউর হার্ট টু ট্রাই টু কম্পেনসেট বাই পাম্পিং ফাস্টার অর হার্ডার। যেহেতু ব্লাড প্রেশার কমে গেলে আপনার ব্রেন থেকে সিগন্যাল আসে হার্টকে অনেক জোরে পাম্প করার জন্য, ওভার টাইম অনেকক্ষণ হলে এগুলো চলতে থাকলে দে ক্যান কজ পার্মানেন্ট হার্ট ড্যামেজ। হার্টকে যেভাবে যত বেশি হার্ট কাজ করবে তত বেশি তার ড্যামেজ আসবে, যে কারণে হার্ট ড্যামেজ হইতে পারে, এমনকি হার্ট ফেইলিওর হইতে পারে। ইট ক্যান অলসো কজ প্রবলেম লাইক ডিপ ভেইন থ্রম্বোসিস, এবং এটার কারণে আমরা যে এর আগে পড়ে আসছি ডিপ ভেইন থ্রম্বোসিস অথবা স্ট্রোক, বিকজ ব্লাড ফ্লো ইজন্ট ফ্লোয়িং লাইক ইট শুড, কোস্টিং ক্লাট টু ফ্রম। তো যখন ব্লাড ফ্লো ঠিক মতো হবে না, বা ব্লাড ফ্লো যখন হবে না, তখন আসলে বিভিন্ন জায়গায় ক্লট তৈরি করবে, যে কারণে দ্রব ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে বিভিন্ন জায়গায় আটকে যায়, স্ট্রোক, হার্ট রিলেটেড প্রবলেম, বড় বড় এই ধরনের ঘটনা সে ঘটাইতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের হাইপোটেনশনের ব্যাপার। এখন আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন হাইপোটেনশন নিয়ে।